আজকে ম্যাগনেটিক ফিল্ডের উপরে আমাদের এটা 4th ক্লাস। ম্যাগনেটিক ফিল্ডের বিভিন্ন প্রপার্টির মধ্যে একটা প্রপার্টি হচ্ছে ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু জিরো। এই ডাইভারজেন্স বি ইকুয়াল টু জিরো এটার ফিজিক্যাল মিনিং আমরা আলোচনা করেছিলাম যে কোনো ম্যাগনেটিক মনোপোলের এক্সিস্টেন্স নেই এবং যে সমস্ত লাইনস অফ ফোর্সগুলো থাকবে তারা সবাই ক্লোজড লাইনস অফ ফোর্স। সিঙ্গেল মনোপোল কোনো জায়গায় পাওয়া যাবে না, ম্যাগনেটিক মনোপোলের কোনো অস্তিত্ব নেই। এই ডাইভারজেন্স বি ইকুয়াল টু জিরো এই প্রপার্টি থেকে আমরা ভেক্টর পোটেনশিয়ালের কনসেপ্ট পেয়ে যাব এবং তার এক্সপ্রেশন ডিরাইভ করব। কিছু সিম্পল জিওমেট্রির ক্ষেত্রে কিভাবে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল ক্যালকুলেশন করতে হয় সেটা জানতে হবে এবং এটা করতে গিয়ে আমরা দেখব একটা কন্ডিশন ব্যবহার করা হচ্ছে, সেই কন্ডিশনটার নাম কুলম্ব গেজ। এটা একটা ইম্পর্টেন্ট গেজ যেটা চয়েস করে নেওয়া হয় ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের সম্বন্ধে, সেটা ডিটেলসে ডিসকাস করব। আর স্মল কারেন্ট লুপ মানে একটা টাইনি কারেন্ট লুপ, একটা ছোট এরিয়ার মধ্যে কারেন্ট যদি সেখানে থাকে, লুপের মধ্যে যদি কারেন্ট থাকে এবং সেই লুপের মাঝখানে যে এরিয়াটা সেটা যদি ছোট হয়, ছোট বলতে ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যেখানে ওই ছোট লুপটির থেকে ম্যাগনেটিক ফিল্ড বার করা হবে ছোট লুপটার জন্য, সেই ডিস্টেন্সটা লুপের ডাইমেনশনের থেকে অনেকটা বড় হবে। তাহলে ফিল্ড পয়েন্টটা অনেক যদি দূরে হয়, স্মল কারেন্ট লুপ কিভাবে বিহেভ করে আমরা দেখব এবং একটা স্মল কারেন্ট লুপ দেখে নেব যে সেটা একটা টাইনি ম্যাগনেটের মতো আচরণ করছে কিনা। তাহলে কারেন্ট লুপ যে টাইনি ম্যাগনেটের মতো হয়ে যায় সেটার পরিচয় এখানে পাওয়া যাবে। তার উপর ম্যাগনেটিক ফোর্স, সেই কারেন্ট লুপের ম্যাগনেটিক এনার্জি এবং টর্ক, এগুলো আমাদের বার করতে হবে। সবশেষে স্কেলার পোটেনশিয়াল এবং ম্যাগনেটিক শেল নিয়ে দু এক কথা আমরা আলোচনা করে নেব। এই হচ্ছে আমাদের আজকের টপিকগুলো হবে। প্রথমেই ভেক্টর পোটেনশিয়ালের যে এক্সপ্রেশন সেটা বার করার চেষ্টা করি এবং ভেক্টর পোটেনশিয়াল কিভাবে আসলো সেটা আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের। ম্যাগনেটিক ফিল্ডের প্রপার্টি লিখছি। ম্যাগনেটিক ফিল্ডের প্রপার্টি তোমরা জানো যে ডাইভারজেন্স বি ইকুয়াল টু জিরো আর কার্ল বি ইকুয়াল টু মিউ জিরো, যে সেটা আমরা পরে আলোচনা করব। আপাতত ডাইভারজেন্স বি ইকুয়াল টু জিরো এটা সবসময় স্যাটিসফাই হয়। এবার কেউ যদি বলে যে আমি এই বি ভেক্টরটাকে, যেহেতু এটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইভারজেন্সটা জিরো হয়ে গেছে, সুতরাং আমরা বি ভেক্টরটাকে কোনো একটা ভেক্টরের কার্ল হিসাবে লিখবো, তাহলে লেখাই যাবে। কারণ হচ্ছে ধরো সেই ভেক্টরটা এ, তাহলে ডাইভারজেন্স অফ কার্ল অফ এ। আমরা জানি যে কোনো ভেক্টরের প্রথমে কার্ল নেওয়া হলে তারপরে ডাইভারজেন্স নেওয়া হলে সবসময় এটা শূন্য হবে। আমরা 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন এই দুটো কম্পেয়ার করব। কম্পেয়ার করলে বি এর এক্সপ্রেশন পেয়ে যাব। তাহলে বি ইকুয়াল টু হয়ে যাবে কার্ল অফ এ। তাহলে একটা ভেক্টরের কার্ল হিসাবে বি কে দেখানো যাচ্ছে এবং এটাকেই ভেক্টর পোটেনশিয়াল বলা হবে।
কেন ভেক্টর পোটেনশিয়াল বলা হবে সেটা ফলো করলে তোমরা বুঝতে পারবে। আপাতত আমি ম্যাগনেটিক ফিল্ডের আর একটা প্রপার্টি ব্যবহার করছি, যে প্রপার্টিটা কার্ল বি ইকুয়াল টু মিউ জিরো জে, এবং স্টেডি কন্ডিশনে এই ইকুয়েশনটা স্যাটিসফাই হয়, মানে স্টেডি কারেন্টের জন্য, যেখানে টাইমের সঙ্গে টাইম ভ্যারিং কোনো ফ্রেম থাকে না, সে সমস্ত জায়গায় এই ইকুয়েশনটাকে ব্যবহার করা যায়। তাহলে কার্ল বি ইকুয়াল টু মিউ জিরো জে, এটা অ্যাম্পিয়ার্স ল বা ডিফারেন্সিয়াল ফর্মও বলতে পারো। তাহলে ফর্ম অ্যাম্পিয়ার্স ল কার্ল বি ইকুয়াল টু মিউ জিরো জে, আমরা বি এর জায়গায় কার্ল এটাকে পুট করে দেবো। তাহলে এখানে কার্ল বি এর বদলে আমরা এখানে কার্ল এ কে বসিয়ে দিলাম। রাইট সাইড অ্যাজ ইউজুয়াল থেকে গেল আইডেন্টিক্যাল, তাহলে মিউ জিরো জে যেরকম ছিল আগের মতোই এটা থেকে যাবে। এবার এই কার্ল অফ এ, এটার যে ভেক্টর আইডেন্টিটি সেটা বসিয়ে দেবো। কার্ল অফ এর যে ভেক্টর আইডেন্টিটি সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ এ। ডাইভারজেন্সের গ্রেডিয়েন্ট দিতে হবে এবং তার সঙ্গে ন্যাবলা স্কোয়ার এ, ন্যাবলা স্কোয়ার এ। রাইট সাইডে আবার সেই কোনো পরিবর্তন নেই, একই রকম মিউ জিরো জে এটাই থেকে গেল। এবার কেউ যদি বলে যে এই কার্ল এ যে ইকুয়েশন, এটা 3 নাম্বার ইকুয়েশন দিচ্ছি, এটাকে কেউ ডিফাইন করে দিল, এটাকে ডিফাইন করলে বি সে পেয়ে যাবে কার্ল করলে। কিন্তু বি কে কেউ যদি ডিফাইন করে দেয় তাহলে সেখান থেকে কি একটাই এ পাওয়া যাবে, মানে সলিউশনটা কি ইউনিক হবে? এর জন্য যে সলিউশনটা, এর সলিউশন কিন্তু ইউনিক হবে না। তার কারণ কেউ যদি বলে এ ভেক্টরের সঙ্গে আমি একটা কনস্ট্যান্ট ভেক্টর যোগ করে দেবো, এর জায়গায় আমি এ প্রাইম লিখে দেবো এবং এ প্রাইমটা ওই এর ওইখানটায় বসিয়ে দেবো, এবং সে তার সঙ্গে এর সম্পর্কটা হবে আগের এটা এবং কনস্ট্যান্ট একটা ভেক্টর। ভেক্টর কনস্ট্যান্ট হওয়া মানে তার ডাইরেকশন আর ম্যাগনিটিউড দুটোই কনস্ট্যান্ট। তাহলেও দেখা যাবে যে এইখানে কার্ল অফ এ প্রাইম এটা করলে এটা কার্ল অফ এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডকে কেউ যদি ডিফাইন করে দেয় 3 নাম্বার ইকুয়েশন দিয়ে, তাহলে সেখান থেকে ইউনিক সলিউশন অফ এ পাওয়া সম্ভব নয়। যদি বাউন্ডারি কন্ডিশন বলা থাকে তাহলে ডিফারেন্ট কেস, কিন্তু বাউন্ডারি কন্ডিশন যদি বলা না থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ড বি সাপ্লাই করা থাকলে এর কোনো ইউনিক ভ্যালু পাওয়া যাবে না। যে কোনো একটা ভেক্টর যেটার কার্লটা জিরো হয়ে যায়, এরকম কোনো কিছুই যদি অ্যাড করে দেওয়া হয় এর সঙ্গে, তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ড বি এর উপরে কোনো এফেক্ট পড়ে না, সবগুলোই এই সেম বি এর জন্য একই সলিউশন পাওয়া যাবে। যেরকম আমি একটা এক্সাম্পল দিলাম যে এ প্রাইম নামে একটা সলিউশন নতুন পাওয়া যাবে, যেটা কিনা আমরা দেখেছি সি ভেক্টরের কার্ল নিলে জিরো হয়ে যায় বলে কার্ল এ প্রাইম এবং কার্ল এ এই দুটোই সমান, অর্থাৎ দুটো থেকেই একই ম্যাগনেটিক ফিল্ড বেরিয়ে আসে। তাহলে 3 নাম্বার ইকুয়েশনে বোঝা গেল যে ম্যাগনেটিক ফিল্ড ডিফাইন করলেও এটা ইউনিকলি ডিফাইন হচ্ছে না, এটার বিভিন্ন রকম ভ্যালু বেরোতে পারে। এই কনসেপ্টটাকে ব্যবহার করে দেওয়া হচ্ছে কি, ডাইভারজেন্স অফ এ, যেটা আমরা লাস্ট লাইনে পেয়েছি দেখো, এইটাকে জিরো করে দেওয়া হচ্ছে। ডাইভারজেন্স অফ এ এটাকে জিরো করে দেওয়া হচ্ছে, এটাকে চয়েস করা হচ্ছে যে ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু জিরো হোক, এবং এটাকে বলা হয় কুলম গেজ। এটাকে বলা হয় কুলম গেজ, এবং এই গেজটা কিন্তু একটা চয়েস, এটা কিন্তু চয়েস করা হয়েছে, এটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন থেকে আসেনি।
এবং ডাইভারজেন্স এ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে বি এর ক্যালকুলেশনে কোনো ফারাক পড়বে না। এবং এটাকে যদি ধরে নেওয়া হয় কুলম্ব গেজটাকে এই ইকুয়েশন থেকে, অর্থাৎ এটাকে 4 নম্বর ইকুয়েশন দিয়ে দিচ্ছি, 4 নম্বর ইকুয়েশন থেকে আমরা যেটা পাবো ন্যাবলা স্কোয়ার এ ইকুয়াল টু মাইনাস অফ মিউ জিরো জে। আমরা মাইনাসটাকে রাইট সাইডে নিয়ে গেলে এটা পেয়ে যাব। এইটাকে ভেক্টর পয়জনস ইকুয়েশন বলে। এটা একদম পয়জনস ইকুয়েশনের মতো দেখতে, যেখানে ইলেকট্রিক্যাল কেসে আমরা পয়জনস ইকুয়েশন পেয়েছিলাম ন্যাবলা স্কোয়ার ফাই ইকুয়াল টু মাইনাস রো বাই এপসিলন জিরো। এই ধরনের ইকুয়েশন ইলেকট্রিক্যাল কেসে পেয়েছিলাম, যেখানে এই ফাইটাকে বলা হচ্ছিল ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। ম্যাগনেটিক কেসে কি পেলাম? কুলম্ব গেজের ইউজ করা হলে ম্যাগনেটিক কেসে আমরা পেলাম ল্যাপলাস স্কয়ার এ ইকুয়াল টু মাইনাস মিউ জিরো জে। এই দুটো ইকুয়েশন কিন্তু অ্যানালোগাস, এদের মধ্যে অ্যানালজি টানা যেতে পারে। ফাইয়ের একটা সলিউশন পাওয়া যায়, আমরা জানি ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন রো ডিভি বাই আর, আর সামনে যে কনস্ট্যান্টটা থাকে সেটা হচ্ছে 1/4 পাই এপসিলন জিরো। এই কনস্ট্যান্টটা থাকে, এখান থেকে সলিউশন এটা পাওয়া যায়। তাহলে ফাই এর সলিউশন যদি এরকম হয়, খুব সহজেই যে সলিউশন ওই অ্যানালজি টেনেই বার করে দেওয়া যাবে। মানে ফাই এর যে এক্সপ্রেশন সেটা দেখে দেখে যে এক্সপ্রেশনটা খুঁজে বার করা যাবে। সামনে যে কনস্ট্যান্টটা সেটা এখানে আলাদা আছে, দেখো যদি খেয়াল করো দুটো ইকুয়েশন পাশাপাশি রেখে এখানে দেখো যে কনস্ট্যান্টটা সেটা হচ্ছে 1/μ0, এটা কিন্তু ডিনোমিনেটরে আছে, আর এখানে নিউমারেটরে μ0 রয়েছে। তাহলে সেই ডিফারেন্সটা এখানে পড়বে, এবং এই ডিফারেন্স থাকার জন্য কি করতে হবে, 1/ε0 নয়, μ0 কিন্তু ওপরে থাকবে। তাহলে μ0/4π, 4π জায়গায় 4π তো থাকবেই, ইন্টিগ্রেশন হবে। এইবার সোর্সটা কি? এখানে সোর্সটা হচ্ছে চার্জ ডেনসিটি পয়জনস ইকুয়েশনে রো। এখানে সোর্সটা কি? জে। তাহলে রো এর জায়গায় ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালে জে থাকবে। এটা ভুল করেছি, এখানে এ হবে। তাহলে এ ইকুয়াল টু μ0/4π জে, আর ডিভি যেরকম হয়, তারপরে নিচে যেরকম আর লেখা হচ্ছে স্কেলার আর, সেটা সবটাই হবে, ভলিউমের উপর ইন্টিগ্রেশন হবে। এই হচ্ছে ভেক্টর পোটেনশিয়ালের এক্সপ্রেশন। তাহলে কুলম্ব গেজ এরকম ভাবে ব্যবহার করে আমরা ভেক্টর পোটেনশিয়ালের এক্সপ্রেশন ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালের এক্সপ্রেশনের থেকে অ্যানালজি টেনে এইভাবে বার করতে পারবো। এই ভেক্টর পোটেনশিয়ালের এক্সপ্রেশনটাকে অন্যভাবেও লেখা যায়, অনেকে অন্যভাবেও লেখে, তাতে সমস্যার কিছু নেই। মানে কেউ ধরো আই দিয়ে লিখতে চাইলো, তাহলে এই ডিভিটাকে সেখানে ভাগ করতে হবে। ডিভিটাকে ভাগ করে আমরা μ0/4π ইন্টিগ্রেশন জে ডট ডিএস, আমরা একটা সারফেসের উপর ইন্টিগ্রেশন করছি আর একটা লাইনের উপর ইন্টিগ্রেশন করছি, এবং এইভাবে ডিভিকে ভেঙে ফেলেছি। এই জে ডট ডিএস, ডিভিটা হচ্ছে, ডিভিটাকে এরকম ভাবে লেখা যেতে পারে ডিএস ডট ডিএল, এরকম ভাবে লেখা যেতে পারে। আর জে এর ডাইরেকশন আর এল এর ডাইরেকশন, ডিএল এর ডাইরেকশন যদি একই দিকে হয়, তাহলে আমরা ডিএল এর মাথার ভেক্টরটা
জে এর মাথার যে ভেক্টর রয়েছে অ্যারোর সাইন আছে সেটার কাজটা ডিএল ভেক্টরটা করে দেবে, যেহেতু জে আর ডিএল এরা প্যারালাল, না হলে এটাকে লেখা যাবে না। আর নিচে যেরকম ছিল ওটার কোনো পরিবর্তন হচ্ছে না, ওটাকে আরই লিখে রাখলাম আমরা। এবার ইন্টিগ্রেশন জে ডট ডিএস এটাকে আই বলা হয়, অর্থাৎ কারেন্ট বলা হয়। কারেন্ট ডেন্সিটির সারফেস ইন্টিগ্রেশনকে কারেন্ট বলা হয়। তাহলে আইটা হচ্ছে আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন জে ডট ডিএস সারফেস ইন্টিগ্রেশন μ0/4 ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকলো ডিএল বাই ক্যাপিটাল আর। এটা অনেক সহজ এক্সপ্রেশন এবং এটা থেকেও ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালটাকে বার করা যায়, যেখানে আমরা ব্যবহার করেছি আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন সারফেস ইন্টিগ্রেশন জে ডট ডিএস। এই আয়ের এক্সপ্রেশনটা ব্যবহার করলাম আর ধরে নিয়েছি ডিএল অ্যান্ড জে আর ইন সেম ডিরেকশন। তাহলে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের এটাও একটা এক্সপ্রেশন। ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল যদি দেওয়া থাকে বা বার করা যায় কোনোভাবে, তাহলে সেখান থেকে তার কার্ল নিলে ম্যাগনেটিক ফিল্ড বের করে খুব সহজেই বার করা যাবে। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে যেরকম আমরা স্কেলার পোটেনশিয়াল পেয়েছি, এখানে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালকে আমরা পেয়ে গেলাম। কেউ যদি সরাসরি বায়ার-সাভার্টস ল থেকে এই ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালকে বার করতে চায়, তাহলে সেভাবে বার করা যেতে পারে। মানে বি ইকুয়াল টু কার্লে আর বি এর যে বায়ার-সাভার্টসের এক্সপ্রেশন ছিল সেখান থেকে বার করা যাবে। আচ্ছা, আমরা বায়ার-সাভার্টস ল থেকে কিভাবে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালকে ডিরাইভ করতে হয় আমরা দেখে নিই। ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের যে এক্সপ্রেশন আছে এটা বদলাবে না, এটা একই রকম থাকবে, কিন্তু বায়ার-সাভার্টস ল থেকে সরাসরি কেউ যদি ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালটাকে বার করতে চায় তাহলে সে কিরকম ভাবে বার করবে। তার আগে বলে রাখি, এই যে ডেরিভেশনটা করা হলো, এই ডেরিভেশনে তোমাদের কোনো বুঝতে সমস্যা আছে কিনা বলো। এখানে কুলম গেজটা মনে রাখতে হবে, এটা ধরে নেওয়া হয়েছিল। স্যার কুলম গেজের ব্যাপারটাই স্যার একবার একটু বললে ভালো হয়। কুলম গেজের এই যে ডাইভারজেন্স অফ এ, এটাকে যদি ধরে নাও তাহলে ম্যাগনেটিক ভেক্টর বি ভেক্টরটাকে বা ফিল্ডটাকে বার করলে কোনো চেঞ্জ কিছু আসে না। অর্থাৎ ডাইভারজেন্স এটাকে যদি জিরো ধরো অথবা জিরো না ধরো, দুটো ক্ষেত্রেই একই ম্যাগনেটিক ফিল্ডের রেজাল্ট পাওয়া যায় এ থেকে। অর্থাৎ ভেক্টর পোটেনশিয়ালের এই প্রপার্টিকে তুমি যদি ইউজ করো বা না করো, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু একই হবে। এবং এখানে আমরা দেখেছি যে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের ভ্যালুটা ইউনিক হয় না যদি বি এর ভ্যালুটা গিভেন থাকে। ম্যাগনেটিক ফিল্ডটা দেওয়া হলো, কিন্তু তুমি দুজনকে যদি ভেক্টর পোটেনশিয়াল বার করতে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড থেকে, তাহলে তারা দুজন যে সেম রেজাল্ট পাবেই তার কোনো গ্যারান্টি নেই। তাদের মধ্যে ডিফারেন্সটা কি থাকবে? ডিফারেন্সটা থাকবে এমন একটা ভেক্টরের, অর্থাৎ এ প্রাইম আর এর মধ্যে একটা ডিফারেন্স থাকবে, যে ডিফারেন্সটা হবে যার কার্ল নিলে জিরো হয়ে যায়। তো এই ডিফারেন্সটা থাকবে। তাহলে ইউনিকলি ডিফাইন করতে গেলে কুলম গেজের প্রয়োজন হয়। অর্থাৎ ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের একটা অ্যাডিশনাল প্রপার্টি এখানে ধরে নেওয়া হলো। অ্যাডিশনাল প্রপার্টিটা কি? ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু
জিরো, এই প্রপার্টিটা ধরে নেওয়া হলো। এবং এই প্রপার্টি ধরলে আলটিমেটলি ম্যাগনেটিক ফিল্ডের কোনো চেঞ্জ হয় না, এতে কিছুই যায় আসে না। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডটাকে সেম রেখে একটা এক্সট্রা প্রপার্টি এই কুলম্ব গেজে ধরে নেওয়া হলো। এবং এটা পুরোটাই আরবিট্রারিলি চয়েস করা হয়েছে। তাহলে তুমি এবার যদি কুলম্ব গেজের পরে দেখো যে ম্যাগনেটিক ফিল্ডের থেকে যদি একজন ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল বার করে, তাহলে শুধুমাত্র বিভিন্ন রেজাল্টের মধ্যে যে ডিফারেন্সটার কার্ল জিরো হতে হবে তাই নয়, যে নতুন নতুন ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের রেজাল্টগুলো পাওয়া যাবে তার ডাইভারজেন্সও জিরো হতে হবে। এটা একটা এক্সট্রা প্রপার্টি তৈরি হলো। আমরা যে সরাসরি যেটাকে মাপবো সেটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ড, তার কন্ট্রিবিউশন পাবো। আর ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালটা একটা ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, যেখান থেকে ম্যাগনেটিক ফিল্ডটাকে পাওয়া যাবে। সুতরাং সেটা ইউনিক হলো কি না হলো সেটার উপর ডিপেন্ড করে না। যেটা আমরা মেজার করছি ম্যাগনেটিক ফিল্ড, সেটা সবাই কিন্তু একই রকম পাচ্ছে। বিভিন্ন ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের ক্ষেত্রে সেম ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যেতে পারে। তাহলে এক্সপেরিমেন্টাল মেজারমেন্টের সময় ম্যাগনেটিক ফিল্ডকে আমরা পাচ্ছি, ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালকে নয়। সুতরাং এটা যেহেতু ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, সুতরাং কুলম্ব গেজ যদি কেউ ভেবে নেয় ডাইভারজেন্স ইকুয়াল টু জিরো, ডাইভারজেন্স এ ইকুয়াল টু জিরো, তাহলে এক্সপেরিমেন্টাল ফিজিক্সের এখানে কোনো প্রবলেম হওয়া সম্ভাবনাই নেই। সেই জন্য এই ধরনের ম্যাথামেটিক্সটাকে ইজি করার জন্য কুলম্ব গেজ ধরে নেওয়া হয়েছিল। আমরা এক্সপেরিমেন্টে কিন্তু এটাকে মেজার করব না, ম্যাগনেটিক ফিল্ডকে মেজার করব। আর ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালটা একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, যেটা অন্য জায়গায় কোনো জায়গায় কাজে লাগবে। অর্থাৎ কেউ যদি ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালকে দিয়ে দেয়, সেখান থেকে ম্যাগনেটিক ফিল্ডটাকে ইয়ে করা যাবে, ডিরাইভ করা যাবে, এবং সেটা এক্সপেরিমেন্টালি মেজারও করা যাবে। তাহলে তুমি ম্যাগনেটিক ফিল্ডের প্রপার্টিকে যা খুশি তাই ধরতে পারবে না, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডকে সেম রেখে যদি ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের কিছু প্রপার্টি ধরে নিতে চাও, তাহলে সেই ফ্রিডম তোমার আছে। কারণ সেখানে ইউনিক পার্টিকুলার ম্যাগনেটিক ফিল্ডের জন্য ইউনিক কোনো ভেক্টর পোটেনশিয়ালের ভ্যালু পাওয়া যায় না। এটাকে তুমি এক্সপ্লয়েট করলে। আমরা এবার বায়োসাভার্স ল থেকে কিভাবে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের এক্সপ্রেশন বা উপরের যে এক্সপ্রেশন সেটা বার করা যায় সেটা দেখতে চাই। ধরো বায়োসাভার্সের ল, বি ইকুয়াল টু
মিউ জিরো আই বাই 4 পাই ডিএল ক্রস আর ক্যাপিটাল আর বাই আর কিউব। এখানে বলে রাখা ভালো যে এই ক্যাপিটাল আর যেটা সেটা হচ্ছে আর মাইনাস আর জিরো, অর্থাৎ একটা অরিজিনের রেসপেক্টে ফিল্ড পয়েন্টের পজিশন ভেক্টর আর, আর জিরো হচ্ছে সোর্স পয়েন্টের পজিশন ভেক্টর আর জিরো, তাদের ডিফারেন্সটাকে ক্যাপিটাল আর বলা হচ্ছে। ডেরিভেটিভ করার সময় কেয়ারফুল থাকতে হবে যে আমরা সোর্স পয়েন্টটাকে ভ্যারিয়েবল ধরছি, মানে আর ভেক্টরটাকে ভ্যারিয়েবল ধরছি নাকি আর জিরোটাকে ভ্যারিয়েবল ধরছি, এটা খেয়াল রাখতে হবে। বা ডাইভারজেন্স কার্ল এগুলো নেবার সময়। এটা ইকুয়াল টু মিউ জিরো আই বাই 4 পাই ইন্টিগ্রেশন জে ডট ডিএস। যখন জে ডট ডিএস ইন্টিগ্রেশন লিখবো তখন এই আইটাকে এখান থেকে উঠিয়ে দেবো, তার মানে ইন্টিগ্রেশনের ভেতরে জে ডট ডিএস কে নিয়ে আসলাম। আর বাদ বাকি যে অংশগুলো ছিল ডিএল ক্রস আর সেটা এখানে থাকলো, নিচে অ্যাজ ইউজুয়াল আর কিউব থাকলো। তাহলে আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন জে ডট ডিএস কে ইউজ করলাম আগের মতো করে, মিউ জিরো বাই 4 পাই ইন্টিগ্রেশন ডিএস আর ডিএল কে এক জায়গায় নিয়ে আসছি, তাহলে ডিভি তৈরি করা যাবে, মানে ভলিউম এলিমেন্ট তৈরি করা যাবে। ডিএস আর ডিএল কে এক জায়গায় নিয়ে আসলাম, ডিএস ডট ডিএল, আর পড়ে থাকলো জে ক্রস ডিএল আর জে এরা প্যারালাল বলে ধরে নিচ্ছি, তাহলে জে ক্রস আর এটা ধরে নিচ্ছি। এবং আমরা কি ধরে নিলাম যে জে প্যারালাল টু ডিএল। এটা না থাকলে কিন্তু এই লাইনটা আমি লিখতে পারতাম না। আর কিউব এটা ইকুয়াল টু মিউ জিরো বাই 4 পাই। এখানে এই ডিএস আর ডিএল একসঙ্গে মিলিয়ে এটাকে আমরা ডিভি লিখব। তাহলে রাইট সাইডের অংশটাকে আগে লিখে নিই, জে ক্রস আর ভেক্টর বাই আর কিউব। আর ভেক্টর বাই আর কিউবকে এরকম ভাবে কেউ লিখতে পারে ডাইভারজেন্স অফ 1 বাই আর। ডাইভারজেন্স অফ 1 বাই আর করলে একটা নেগেটিভ সাইন এক্সট্রা বেরোবে, সেই জন্য একটা এক্সট্রা নেগেটিভ আগে থেকে দিয়ে রাখা হয়েছে। এবং সেখানে মাইনাস ডাইভারজেন্স অফ 1 বাই আর ইকুয়াল টু হয়, যেটা লিখে দিচ্ছি এখানটায়, গ্রেডিয়েন্ট অফ 1 বাই আর ইকুয়াল টু মাইনাস আর ভেক্টর বাই আর কিউব হয়। এখানে যে ডেরিভেটিভটা করা হচ্ছে সেটা আর জিরো রেসপেক্টে নয়, আর এর রেসপেক্টে। তাহলে নিচে একটা আর লিখে রাখতে পারো সুবিধের জন্য, বোঝার সুবিধার জন্য। লাস্টে ডিভি থাকবে। নেগেটিভ সাইনটা আমরা অ্যাবজর্ব করে নিতে পারি, জাস্ট ক্রস প্রোডাক্টটাকে উল্টে দেবো। তাহলে মিউ জিরো বাই 4 পাই ইন্টিগ্রেশন গ্রেডিয়েন্ট অফ 1 বাই আর ক্রস জে। দেখো এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ হয়, সেই জন্য নেগেটিভ সাইনটাকে অ্যাবজর্ব করলে ক্রস প্রোডাক্টটা ইন্টারচেঞ্জ হয়ে গেল, ডিভি। এইটা এই পর্যন্ত থাক। এরপরে একটা ক্যালকুলেশন করতে হবে, সেই ক্যালকুলেশনটা আমি রাইট সাইডে করে নিচ্ছি, এর মধ্যে করে নিচ্ছি। একটা ভেক্টর আইডেন্টিটির সাহায্যে ভেক্টরের ক্যালকুলেশনটা করব। কার্ল অফ জে বাই ক্যাপিটাল আর, এইটা ক্যালকুলেশন করতে হবে।
একটা স্কেলার কোয়ান্টিটি 1/r আছে আর একটা ভেক্টর কোয়ান্টিটি জে আছে, এইটার একসঙ্গে কার্ল নিতে হবে। তাহলে এই ভেক্টর আইডেন্টিটিতে আমরা দেখছি যে প্রথমে থাকে গ্রেডিয়েন্ট অফ 1/r, গ্রেডিয়েন্ট অফ 1/r নেওয়ার পরে ক্রস জে, তারপরে 1/r থেকে গেল, নেক্সট 1/r এর সঙ্গে থাকে কার্ল জে। স্টেডি কারেন্টের জন্য এই পার্টটা 0 হবে, এই কার্ল জে যেটা, এটা 0 হয়। এটা কিসের জন্য? স্টেডি কারেন্টের জন্য, কনস্ট্যান্ট এবং স্টেডি, স্টেডি কারেন্টের জন্য এটা 0 হবে। তাহলে স্টেডি কারেন্টের জন্য এটা কার্ল জে এটা 0 হলো, এটা ইকুয়ালস টু 0 হলো, এবং এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে গ্রেডিয়েন্ট অফ 1/r ক্রস জে। এবার দেখো এই ইন্টিগ্র্যান্ড আর রাইট সাইড মিলে গেছে, ইন্টিগ্র্যান্ড আর রাইট সাইডের মধ্যে মিল রয়েছে। তাহলে এটাকে আমরা এইটা দিয়ে রিপ্লেস করে দেবো, কার্ল অফ জে বাই আর দিয়ে রিপ্লেস করে দেবো। μ0/4π কনস্ট্যান্ট থেকে গেল, রিপ্লেস করব কার্ল অফ জে বাই আর দ্বারা ডিভি। এই ডিভিটা কার ফাংশন? ডিভি কিন্তু r0 ফাংশন, এটা ফাংশন r0 ফাংশন। তাহলে ইন্টিগ্রেশনটা তুমি কিসের উপরে করছো? সোর্স পয়েন্টের ক্ষেত্রে করছো ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন সোর্স পয়েন্টের, কিন্তু এটা হচ্ছে ফিল্ড পয়েন্টের রেসপেক্টে ডেরিভেটিভ, ডেরিভেটিভের সময় ফিল্ড পয়েন্টটা ইনভলভ রয়েছে। তাহলে অনায়াসে এই ডেরিভেটিভটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে যেতে পারো। তাহলে ইন্টিগ্রেশনটা ইনভলভ হচ্ছে সোর্স পয়েন্টের সঙ্গে, আর ডেরিভেটিভটা ফিল্ড পয়েন্টের রেসপেক্টে। সেই জন্য এই কার্ল যে ভেক্টর অপারেটরটাকে, সেটা খুব সহজেই তুমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যেতে পারো, কারণ ইন্টিগ্রেশন করার কিছু নেই এখানে। এইভাবে লেখা হলো। এটাতে একটা সুবিধা হলো বি ইকুয়াল টু কার্ল এ আমরা জানি, এটার সঙ্গে আমরা কম্পেয়ার করব। তাহলে আর একটু ভালো করে লিখে নিই এটাকে। কার্ল অফ, পুরোটা দেখো, μ0/4π কনস্ট্যান্টটাকে নিয়ে গেলাম ভেতরে, ইন্টিগ্রেশন জে ডিভি বাই আর। জে ডিভিটাকে ইন্টিগ্রেশন জে ডিএস করলে আমরা আই পেয়ে যাব। তাহলে μ0I/4π জে ডিএল এরকম ভাবে লেখা যাবে। তাহলে ডিভিটাকে ডিএস ডট ডিএল লেখা যাবে, এবং সেখান থেকে আইটাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করতে পারি আমরা। তো সেটা এখানে করছি না, সেটা খুব সহজেই করা যেতে পারে। কিন্তু যেটা বার করা হলো সেটা তো ভেক্টর পোটেনশিয়াল, সরি ভেক্টর পোটেনশিয়াল নয়, ম্যাগনেটিক ফিল্ড বি। যেটা বার করা হলো সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বি। আবার উই নো বি ইকুয়াল টু কার্ল এ, বি ইকুয়াল টু কার্ল এ। তাহলে কেউ যদি দুটো কম্পেয়ার করে, দুটো ইকুয়েশন কম্পেয়ার করে, দেখো তাহলে এইটা আর এই অংশটা কম্পেয়ার করলে কি আসবে? এই দুটো অংশ যদি কেউ কম্পেয়ার করে তাহলে আমরা এ এর এক্সপ্রেশন পেয়ে যাব। এটা কম্পেয়ার করো, এই দুটো ইকুয়েশন যদি কম্পেয়ার করা হয় তাহলে এখান থেকে খুব সহজেই আমরা পাবো এ এর এক্সপ্রেশন। তাহলে এ ইকুয়াল টু μ0/4π ইন্টিগ্রেশন জে ডিভি বাই আর। এটা আমরা আগে থেকে পেয়েছিলাম, ভেক্টর পোটেনশিয়ালের এক্সপ্রেশনটা আগে পাওয়া গেছিল।
এবার তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। তাহলে দুইভাবে আমরা ভেক্টর পোটেনশিয়ালের যে এক্সপ্রেশন সেটা বার করতে পারলাম। এর আগে পেয়েছিলাম এটা, এবং আরেকটা এক্সপ্রেশন হচ্ছে এটা। এই এক্সপ্রেশনটা পেলাম, এই এক্সপ্রেশন নিয়ে আসা যাবে একইভাবে আগের মতো করি। তাহলে বায়োসাভার্স ল থেকেও ভেক্টর পোটেনশিয়ালের ক্যালকুলেশন করা যায়, ম্যাগনেটিক ফিল্ড থেকে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল নিয়ে আসা যায়। আবার অ্যানালজিতেও আমরা দেখেছি বার করা গেল। কিছু সিম্পল কেসে এটাকে যদি বার করতে হয়, ধরো ক্যালকুলেশন অফ এ, তাকে বলছি ক্যালকুলেশন অফ এ, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর পোটেনশিয়ালকে বার করতে হবে। সেই লং স্ট্রেট ওয়্যারের জন্য ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল বার করতে হবে অ্যাট এ ডিস্টেন্স এ, এই ডিস্টেন্সে বার করতে হবে। তাহলে আমাদের তার জন্য কি করতে হয়, একটা এলিমেন্ট নিতে হয়, এবং এই লং স্ট্রেট ওয়্যারের একটা এলিমেন্ট নেওয়া হবে। ধরে নাও এখানে ওয়াই ডিরেকশন নেওয়া হয়েছে, এদিকে ওয়াই অ্যাক্সিস কনসিডার করা হয়েছে, আর তার পারপেন্ডিকুলার ডাইরেকশন হচ্ছে এক্স অ্যাক্সিসের। এখানে যে ছোট্ট একটা এলিমেন্ট কনসিডার করা হলো সেটার লেন্থ ডি ওয়াই, এটা অরিজিন থেকে ওয়াই ডিস্টেন্সে আছে, তাহলে এটার কোঅর্ডিনেট হবে 0,y। আর পি পয়েন্টে যদি ফিল্ড বার করা, ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল বার করা হয়, তাহলে তার কোঅর্ডিনেট হবে, এই হাইটটা তোমাকে জানতে হবে, এই হাইটটা নাহলে বলা যাবে না। এটা আমি ধরে দিলাম এই হাইটটা হচ্ছে এইচ, তাহলে এ কমা এইচ, এইটা। এখানে যে আর ভেক্টরটা, সেটা কোনটা হবে, এইটা হচ্ছে আর ভেক্টর। এটা সরাসরি অ্যাড করে দিতে হবে, বাজে হলো। আমরা এখানে এইটা হচ্ছে আর বলছি, আর ভেক্টর। আর ভেক্টর নাই, আর স্কেলারও বলতে পারো, কারণ এখানে স্কেলার কোয়ান্টিটি ব্যবহার করা হয়েছে। তাহলে আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু রুট ওভার দিয়ে এ স্কোয়ার প্লাস, এটা কতটুকু হবে, এটা হচ্ছে এইচ মাইনাস ওয়াই, যদি ভুল না বলে থাকি, এইচ মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে 8টা পাওয়া গেল। এই এক্সপ্রেশনটাকে আমরা অন্যভাবে লিখছি, মিউ জিরো আই দিয়ে লিখছি, কারণ আই কারেন্ট ধরো এখানে ক্যারি হলো, আই কারেন্ট যদি ক্যারি হয়, তাহলে মিউ জিরো আই বাই 4 পাই ইন্টিগ্রেশন ডিএল, কারণ ডিএল এর ডাইরেকশন আর জেড ডাইরেকশন একই রকম, বাই আর। এটা আমরা দেখেছি, এক্সপ্রেশন আমরা দেখেছি, এই যে এইটা মিউ জিরো আই বাই 4 পাই ইন্টিগ্রেশন ডিএল বাই আর, ডিএল ভেক্টর বাই আর। এটা লাইন ইন্টিগ্রেশন করতে হবে। এখানে আই কারেন্ট যাচ্ছে, তাহলে সোর্সটা হচ্ছে আই কারেন্ট, আই কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করা হচ্ছে। আর স্টেট কারেন্ট একটা ফাইনাইট কারেন্ট, এটা মানে এখান থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত তার বিস্তৃতি, তাহলে শেষটা কোথায় জানতে হবে। আমরা ধরে নিচ্ছি এর শেষ প্রান্তটা, টোটাল যে লেন্থটা সেটা হচ্ছে ক্যাপিটাল এল। ক্যাপিটাল এল ইজ দ্য লেন্থ অফ দ্য ওয়্যার।
স্টেট কারেন্টের লেন্থ, এটা ধরে নিচ্ছি। তাহলে আমরা ওয়াই এর ডাইরেকশনে যদি ইন্টিগ্রেশন করি তাহলে 0 to L ইন্টিগ্রেশন করতে হবে, 0 to ক্যাপিটাল L। এবার ডিএল কত হবে? ডিএল একটু খেয়াল করে দেখো, আমরা কোনো কম্পোনেন্টের মধ্যে যাব না, কিন্তু কম্পোনেন্ট ক্যান্সেলেশনের ব্যাপারে যাব না। তাহলে ডিএল কত হবে? ডিএল এই কোঅর্ডিনেটটা দেখছো, এই কোঅর্ডিনেটকে জাস্ট ডেরিভেটিভ করো এবং আই জে অথবা কে নেই, যেটা নেই সেটা দরকার নেই, আই জে এগুলোকে মাল্টিপ্লাই করে অ্যাড করে দাও। তাহলে 0কে যদি ডেরিভেটিভ করো 0ই হবে, তাহলে 0 আই ক্যাপ, আর ওয়াইকে ডেরিভেটিভ করলে ডিওয়াই হলো জে ক্যাপ। 0টা আমি লিখলাম না, তাহলে ডিএল ইকুয়াল টু ডিওয়াই জে ক্যাপ। এখানে লিখতে হবে ডিওয়াই জে ক্যাপ। আর এর এক্সপ্রেশন বসাতে হবে, আমি এই রুট ওভারটাকে অন্যভাবে লিখছি, টু দি পাওয়ার হাফ লিখব, এ স্কোয়ার প্লাস এইচ মাইনাস ওয়াই হোল স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এই ইন্টিগ্রেশন যে করতে পারবে সেই এর এক্সপ্রেশন পেয়ে যাবে। তাহলে 0 to L এই ইন্টিগ্রেশন করতে হবে। ভ্যারিয়েবল কটা আছে? একটা মাত্র ভ্যারিয়েবল আছে, সিঙ্গেল ভ্যারিয়েবল, সুতরাং এটা বার করতে কোনো প্রবলেমই হবে না। এইভাবে ভেক্টর পোটেনশিয়ালের ক্যালকুলেশন করা যেতে পারে। ম্যাগনেটিক ফিল্ড বার করার সময় ক্রস প্রোডাক্ট করতে হচ্ছিল, এখানে সেই ক্রস প্রোডাক্টের ঝামেলাটা আর নেই। এবং খেয়াল করো ভেক্টর পোটেনশিয়ালের ডাইরেকশন কোনটা হলো, এল এর যা ডাইরেকশন মানে লেন্থের যা ডাইরেকশন সেই তার সঙ্গে এটা প্যারালাল হলো বা ট্যানজেনশিয়াল হলো, এটাকে কার্ল করলে ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাবে, তখন কিন্তু ডিরেকশন বদলে যাবে। এটার ইন্টিগ্রেশন করলে কি হবে? মিউ 0 আই বাই 4 পাই, জে ক্যাপটাকে যদি আগে নিয়ে চলে আসো জে ক্যাপ, তাহলে এর ইন্টিগ্রেশন করলে লগ আসে, লগ এখানে একটা মাইনাসও মনে হয় আসবে, আমি এইচ মাইনাস ওয়াইটাকে যদি রিপ্লেস করে দিই পি দিয়ে, তাহলে এখান থেকে মাইনাস ডিওয়াই ইকুয়াল টু ডিপি হয়ে যাচ্ছে। তাহলে আর একটা স্টেপ করে দিচ্ছি এখানটায়, সেটা হচ্ছে ডিপি তার নিচে এ স্কোয়ার প্লাস পি স্কোয়ার টু দি পাওয়ার হাফ, এবং একটা মাইনাস সাইন এখানে থাকবে, সেই মাইনাস সাইনটা প্রথমে চলে যাবে। তাহলে মাইনাস জে ক্যাপ মিউ 0 আই বাই 4 পাই লগ পি প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। এটার লিমিটটা বসাতে হবে, আমরা যদি পিটাকে সরিয়ে দিয়ে এইচ মাইনাস ওয়াই বসাই তাহলে ওয়াই এর লিমিটটা বসানো যাবে 0 to L, আর না হলে পি এর লিমিটটা বসাতে হবে। তাহলে মাইনাস জে ক্যাপ মিউ 0 আই বাই 4 পাই লগ পি মানে এইচ মাইনাস ওয়াই প্লাস রুট ওভার এইচ মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার
ওয়াইটাকে বসিয়ে নিলাম, নিয়ে 0 to L এই লিমিটে বসিয়ে দিলেই ক্যালকুলেশনটা কমপ্লিট হয়ে যাবে। এবার লগ a মাইনাস বি ইকুয়াল টু লগ a বাই বি হয়ে যায়। তো সেরকম ভাবে বসালে মিউ 0 আই বাই 4 পাই, আমরা যদি মাইনাসটাকে অ্যাবজর্ব করে নিতে চাই তাহলে আগে 0 লিমিটটা বসিয়ে উপরে লিখব, যেটা খুশি লগ মাইনাসটাকে বাইরে রেখেছি, তাহলে এল বসালে এইচ মাইনাস এল প্লাস রুট ওভার এইচ মাইনাস এল হোল স্কোয়ার প্লাস স্কোয়ার বাই এবার 0 বসাবো, 0 বসালে এইচ হলো প্লাস রুট ওভার এইচ স্কোয়ার হলো আর স্কোয়ার হলো, ব্যাস এটাই হচ্ছে রেজাল্ট, ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের রেজাল্ট। এইভাবে এটাকে বার করা যাবে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল। এবার ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল বার করা হলে সেখান থেকে ম্যাগনেটিক ফিল্ড কেউ যদি বার করতে চায় তাহলে ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়াল টু কার্ল এ করে বার করতে হবে এখানটায়, এটার কার্ল নিলে আবার ম্যাগনেটিক ফিল্ড বার করা যাবে, আবার সরাসরি ম্যাগনেটিক ফিল্ড বার করা যাবে, কোনো সমস্যা নেই। বিভিন্ন জিওমেট্রিক্যাল সিম্পল জিওমেট্রিক্যাল কেসে ম্যাগনেটিক ভেক্টর ফিল্ডের এক্সপ্রেশন বার করা যাবে এবং ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশনও বার করা যাবে। যেরকম ভাবে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন আমরা বার করেছিলাম ওই একই পদ্ধতিতে যে ফর্মুলা আছে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের, তার সাহায্যে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালটাকে বার করে দিতে পারবো আমরা। এবার একটা রেজাল্ট আমি বলছি, সেই রেজাল্টটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, ম্যাগনেটিক ফিল্ড বি বার করতে হবে কোথায়, ফর এ স্মল কারেন্ট লুপ অ্যাট লার্জ ডিস্টেন্স, স্মল কারেন্ট লুপ, একটা স্মল কারেন্ট লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে এবং কোথায় বার করতে হবে, অ্যাট এ লার্জ ডিস্টেন্স, লার্জ ডিস্টেন্স। লার্জ ডিস্টেন্সে যখন আমরা বার করব দেখবো যে একটা টাইনি ম্যাগনেট যে ধরনের ফিল্ড তৈরি করতে পারে, একটা স্মল কারেন্ট লুপ সেম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। সেই জন্য স্মল কারেন্ট একটা লার্জ ডিস্টেন্স যদি থাকে তাহলে সেটাকে টাইনি ম্যাগনেট হিসেবে ধরে নেওয়া যায়। আর ওই স্মল কারেন্টের ম্যাগনেটিক মোমেন্ট হয়, মানে সেটাকে যদি আমরা টাইনি ম্যাগনেট ধরে নিই তার ম্যাগনেটিক মোমেন্ট হয় আই মাল্টিপ্লাইড বাই ডিএস। ডিএস কেন, এখানে একটা যদি স্মল লুপ হয় এটা টোটাল এরিয়াটা খুব ছোট্ট বলে ধরে নেওয়া হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ডিএস। তাহলে ডিএস এরিয়ার একটা ছোট লুপ এবং সেই লুপের বাউন্ডারি দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। যদি ভেরি লং ডিস্টেন্সে মানে ক্যাপিটাল আর ডিস্টেন্সে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করা হয় তাহলে দেখা যাবে যে আর ডিস্টেন্সে যদি একটা টাইনি ম্যাগনেট রাখা হয় তাহলে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, এই আইডিএস এর যে কারেন্ট লুপ আছে সেই কারেন্ট লুপটা সেম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে যদি ম্যাগনেটিক মোমেন্টটাকে আমরা আইডিএস ধরে নিই। এবং এই স্মল কারেন্ট লুপের জন্য যে ভেক্টর পোটেনশিয়াল তৈরি হয় সেটা হচ্ছে মিউ 0 বাই 4 পাই আই ডিএস ক্রস আর।
আর ভেক্টর বাই আর কিউ। অপরদিকে যদি এখানে এই লুপটা যদি না থেকে একটা টাইনি ম্যাগনেট থাকতো এবং তার ম্যাগনেটিক মোমেন্ট এম, যদি ম্যাগনেটিক মোমেন্ট এম হতো তাহলে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল ওই স্মল ম্যাগনেটের জন্য হতো μ0/4π m ক্রস r বাই আর কিউ। এটা কিসের জন্য? এটা একটা ম্যাগনেটের জন্য, এটা ম্যাগনেটের জন্য হচ্ছে। আর এটা কিসের জন্য হচ্ছে? এটা একটা লুপের জন্য হচ্ছে, এটা লুপের জন্য হচ্ছে, আর এটা ম্যাগনেটের জন্য হচ্ছে। এই দুটোকে যদি কম্পেয়ার করো তাহলে এই দুটোকে কম্পেয়ার করলে অবশ্যই m ইকুয়াল টু আই ডিএস পাওয়া যাবে। তাহলে একটা টাইনি ম্যাগনেটিক লুপকে, কারেন্ট লুপকে আমরা স্মল ম্যাগনেট বলে ভেবে নিতে পারি, এবং স্মল ম্যাগনেটের যদি সঙ্গে ইকুইভ্যালেন্ট হতে হয় তাহলে অবভিয়াসলি ওই কারেন্ট লুপের যে ম্যাগনেটিক মোমেন্ট হবে সেটাকে আই মাল্টিপ্লাইড বাই ডিএস হতে হবে। এই রেজাল্টটা বহু জায়গায় ব্যবহার করা হয়, কারণ কারেন্টের থেকে এই ম্যাগনেটিজমটা উৎপন্ন হয় বলে ধরে নেওয়া হয়। আর এই ডিএস এর যে ডাইরেকশন, সেই ডিএস এর ডাইরেকশনটা হচ্ছে রাইট হ্যান্ডেড সিস্টেমে ব্যবহার করতে হবে। ভেক্টর পোটেনশিয়াল এখানে লেখা হলো, যদি স্মল কারেন্ট লুপের জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ড বার করি, বি বার করি, তাহলে μ0/4π যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে μ0/4π মাইনাস আই ডিএস বাই আর কিউব প্লাস 3 I ds ডট ক্যাপিটাল আর, এখানে একটা আর ভেক্টর আর নিচে r⁵। এটা তোমাদের ডাইপোলে করানো হয়েছিল, ডাইপোলেও সেম রেজাল্ট পাওয়া গেছিল, এবং ডাইপোলের এই আইডিএস এর জায়গায় পি ছিল। এখানটায় ইলেকট্রিক ফিল্ড বার করার সময় আমরা আইডিএস এর জায়গায় পি পেয়েছিলাম। এখানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এম হবে, যেটা আইডিএস এর সঙ্গে ইকুয়াল হয়। তাহলে এটা টাইনি কারেন্ট লুপের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সেটা এটা, আর উপরে ভেক্টর পোটেনশিয়ালের ফর্মটা লেখা আছে এটা। সেই জন্য আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করব, যেটা স্মল কারেন্ট লুপ মানে সেটা একটা ম্যাগনেট, এবং তার ম্যাগনেটিক মোমেন্ট হবে আই মাল্টিপ্লাইড বাই ডিএস। যেহেতু সেটা একটা ম্যাগনেটের মতো আচরণ করে, তার জন্য এর উপরে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে, বাইরে থেকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যখন অ্যাপ্লাই করব, এটার উপর ফোর্স অ্যাপ্লাই হবে, এবং সেই ফোর্সটাও আমাদের ক্যালকুলেশন করতে হবে, তার টর্ক ক্যালকুলেশন করতে হবে, তার এনার্জি ক্যালকুলেশন করতে হবে, এটসেট্রা। তাহলে স্মল কারেন্ট লুপের জন্য, স্মল কারেন্ট লুপের উপরে যে এনার্জিটা হয়, ধরো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এরকম একটা টাইনি লুপ যদি বসিয়ে দিই, তাহলে ম্যাগনেটিক এনার্জি কত হবে? একদম ওই ডাইপোলের যে এনার্জি, ইলেকট্রোস্ট্যাটিক ডাইপোলের জন্য যে এনার্জি মাইনাস পি ডট ই আমরা ব্যবহার করেছিলাম, ইকুয়াল টু মাইনাস পি ডট ই। পি এর জায়গায় এম বসিয়ে দেবো আর ই এর জায়গায় বি বসিয়ে দেবো, তাহলেই ক্যালকুলেশনটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে পি এর জায়গায় কত বসাবো? এম, আর ই এর জায়গায় কত বসাবো? বি, এম ডট বি। টর্ক কত ছিল? ইলেকট্রিক টর্ক টাউ ইকুয়াল টু পি ক্রস ই ছিল, পি ক্রস ই ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের ক্ষেত্রে। আর ম্যাগনেটিক টর্ক অন দ্য স্মল কারেন্ট লুপ ইকুয়াল টু, যদি আমরা টাউ এম লিখে নিই এখানটায়, টাউ এম ইকুয়াল টু এম ক্রস বি। এই এক্সপ্রেশনগুলো প্রত্যেকটাই কিছু নিউমেরিক্যাল প্রবলেমসের জন্য খুব ইম্পর্টেন্ট।
এর উপর প্রবলেমস দেওয়া হয়, তোমাদের এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। বাকি থাকলো ফোর্স। ফোর্সটা কত হবে, ম্যাগনেটিক ফোর্স কত হবে। পোটেনশিয়ালটা তো আমরা লিখলাম, এবার ম্যাগনেটিক ফোর্স বার করবো। ফোর্স এর এক্সপ্রেশন যদি ইউটা জানা থাকে তাহলে খুব সোজা হয়ে যায়। এটা হচ্ছে মাইনাস অফ গ্রেডিয়েন্ট অফ ইউ এম। এনার্জির যদি গ্রেডিয়েন্ট এবং মাইনাস বসে তাহলে ফোর্স পেয়ে যাব। এখানেও একটা নেগেটিভ সাইন রয়েছে, এইখানটায় নেগেটিভ সাইন আছে, তাহলে এখানে একটা নেগেটিভ আর এখানে একটা নেগেটিভ, দুটো নেগেটিভে কি হবে, পজিটিভ হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে গেল এখানটায় গ্রেডিয়েন্ট অফ এম ডট পি। ভেক্টর আইডেন্টিটি ব্যবহার করতে হবে। গ্রেডিয়েন্ট অফ এ ডট বি এর যে ভেক্টর আইডেন্টিটি আছে সেটা ব্যবহার করব। প্রথমে এম নিলাম ডট ন্যাবলা, এম ডট ন্যাবলা বাইরে বি, তাহলে আগে ডট প্রোডাক্ট করতে হবে, তারপরে বি এর ওপর অপারেট করতে হবে। তারপরে এগুলো তোমরা শিখেছো সবাই, এম ডট ন্যাবলা অপারেটর, এম বি ডট ন্যাবলা, তারপরে এম। এবার ক্রস প্রোডাক্টের পালা চলে আসবে, প্লাস এম ক্রস কার্ল বি, আর তারপর একটা বি ক্রস কার্ল এম। এমটা একটা কনস্ট্যান্ট ভেক্টর। এম এর মধ্যে কি রয়েছে, এম এর মধ্যে আই আর ডিএস রয়েছে, তাহলে এম একটা কনস্ট্যান্ট ভেক্টর। যেহেতু কারেন্ট এবং এরিয়া এই কোনোটাই বদলাচ্ছে না, তাই জন্য এমটা একটা কনস্ট্যান্ট ভেক্টর। তাহলে এম কনস্ট্যান্ট ভেক্টর হলে, এম যদি একটা কনস্ট্যান্ট ভেক্টর হয়, তাহলে তার ডেরিভেটিভ অপারেটরগুলো কি হবে, জিরো হবে। ডেরিভেটিভ করার পরে জিরো হবে। সুতরাং সেকেন্ড টার্মে যেটা আছে বি ডট ন্যাবলা এম, এখান থেকে আমরা পাবো এটা জিরো, কনস্ট্যান্ট ভেক্টর বলে এটার জন্য। আবার কনস্ট্যান্ট ভেক্টরের ডেরিভেটিভ সবসময় জিরো হবে, সেই জন্য কেউ যদি কার্ল এম করে লাস্ট টার্মটা এটাও জিরো হবে এবং এটাও জিরো হবে, এই দুটো পার্ট জিরো হয়ে যাবে। তাহলে এম এর মধ্যে দুটো অংশ পড়ে থাকলো, চারটে অংশের দুটো অংশ সার্ভাইভ করলো। এফ ইকুয়াল টু, এফ এর মধ্যে দুটো টার্ম সার্ভাইভ করলো, ফার্স্ট টার্ম আর থার্ড টার্ম। এম ডট ন্যাবলা বি প্লাস এম ক্রস কার্ল বি, কমপ্লিট। এই হচ্ছে এফ এর এক্সপ্রেশন, যেখানে ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে কারেন্টটা জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছিল, সেখানে যদি কারেন্ট না থাকে, অর্থাৎ জে যদি জিরো হয়, কার্ল বি ইকুয়াল টু মিউ জিরো জে হয়। আমরা যদি ধরে নিই ইফ কার্ল বি ইকুয়াল টু কত, মিউ জিরো জে, এটা আমরা জানি। সোর্স কারেন্ট যদি না থাকে, যেটা যদি জিরো হয়, এটা যদি জিরো হয়, তাহলে এই পার্টটা জিরো হয়ে যাবে। এবং সোর্স না থাকলে এম ডট ন্যাবলা ডট বি হচ্ছে ফোর্সের এক্সপ্রেশন হয়ে যাবে। যদি কি হয়, ইফ জে ইকুয়াল টু জিরো, যেটা জিরো না হলে এটা লেখা যাবে না। তাহলে এই হচ্ছে ফোর্সের এক্সপ্রেশন, এটা তোমাদের মনে রাখতে হবে। এটা ইলেকট্রিক ডাইপোলের জন্য একই রকম। ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে পি ডট ন্যাবলা ই ছিল। তাহলে আলটিমেটলি আমাদের ফোর্সের এক্সপ্রেশনটাও মনে রাখতে হচ্ছে। এবার তোমাদের কোশ্চেন থাকলে বলো। যেহেতু এটা ইলেকট্রোস্ট্যাটিক্সে করা হয়েছে, আমি সেই জন্য কিভাবে ইউটা এলো, মানে এম ডট বিটা এলো বা এম ক্রস বিটা এলো, সেগুলো সম্বন্ধে এখন বলবো না।
এগুলো সব একই রকমের, ইলেকট্রোস্ট্যাটিকের এক্সপ্রেশন আর এখানে ম্যাগনেটোস্ট্যাটিক্সে সেম এক্সপ্রেশন, কোনো ডিফারেন্স নেই। এবার ম্যাগনেটিক স্কেলার পোটেনশিয়াল কোথা থেকে আসে সেটা আমি একটু বোঝাই তোমাদের। ম্যাগনেটিক স্কেলার পোটেনশিয়াল যে সবসময় আসবেই তার কোনো মানে নেই, কিছু কন্ডিশনে ম্যাগনেটিক স্কেলার পোটেনশিয়ালটা আসে, সেই কন্ডিশনগুলো কি সেটা বলছি এখানে। ম্যাগনেটিক স্কেলার পোটেনশিয়াল, এটাকে ফাই ধরা হয়, ফাই এম বলা হয়, ফাই বা ফাই এম যাই হোক, ফাই অর ফাই এম, ম্যাগনেটিক স্কেলার পোটেনশিয়াল। আমরা জানি যে কার্ল বি জিরো হয়, কার্ল বি ইকুয়াল টু মিউ জিরো জে, কার্ল বি কত, মিউ জিরো জে, মিউ জিরো জে। এবার যদি জে জিরো হয়, ইফ জে ইকুয়াল টু জিরো, দেন কার্ল বি কত হবে, কার্ল বি ইকুয়াল টু জিরো হয়ে যাবে। আবার এরকম ভাবে কেউ লিখতে পারে কার্ল অফ ডাইভারজেন্স, কার্ল অফ গ্রেডিয়েন্ট অফ ফাই ইকুয়াল টু জিরো বা ফাই এম ইকুয়াল টু জিরো। তাহলে এই দুটো যদি সে কম্পেয়ার করে তাহলে বিটা কত পাবে, বি ইকুয়াল টু গ্রেডিয়েন্ট অফ ফাই পাবে। তাহলে আমরা পাচ্ছি কি, বি ইকুয়াল টু গ্রেডিয়েন্ট অফ ফাই। এবার কেউ যদি বলে যে না আমি বি ইকুয়াল টু গ্রেডিয়েন্ট অফ ফাই লিখবো না, এখানে একটা মাইনাস সাইন দেবো, তাহলে এখানে একটা মাইনাস সাইন দিলেও সেই কার্ল তো জিরোই হবে। কেউ যদি বলে না আমি মাইনাস সাইনই শুধু না, এখানটা একটা মিউ জিরো মাল্টিপ্লাই করবো, হ্যাঁ এখানটা একটা মিউ জিরো মাল্টিপ্লাই করবো, এখানটায় কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করার পরেও কিন্তু জিরো হবে। সুতরাং এইটা একটা কনস্ট্যান্ট এখানে মাল্টিপ্লাই করা হচ্ছে মিউ জিরো, এবং সেটাও সেই ম্যাগনেটিক ফিল্ড বি এর এক্সপ্রেশন হবে। তাহলে আফটার রিঅ্যাডজাস্টমেন্ট বি কত হলো, তাহলে বি ইকুয়াল টু হলো ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়াল টু মাইনাস মিউ জিরো গ্রেডিয়েন্ট অফ ফাই। এই ফাইটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক স্কেলার পোটেনশিয়াল। আমরা জানি ডাইভারজেন্স বি জিরো, এটা আরেকটা প্রপার্টি, এবং এটা অনেক স্ট্রং প্রপার্টি, কারণ এর আগের প্রপার্টিটা যেটাকে জিরো করে দেওয়া হয়েছিল, এটা কন্ডিশনাল, কিন্তু ইফ অ্যান্ড অনলি ইফ, হ্যাঁ এটা কন্ডিশনাল, যে ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এটা হতে পারে। তাহলে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালকে কখন খুঁজে পাওয়া যাবে, সরি স্কেলার পোটেনশিয়ালকে কখন খুঁজে পাওয়া যাবে, যখন যেটা জিরো, কারেন্ট সোর্স নেই। তাহলে ডাইভারজেন্স বি জিরো, এটার মধ্যে বসিয়ে দেবো বি এর এক্সপ্রেশন। বি এর এক্সপ্রেশন বসালে কত হবে, ডাইভারজেন্স অফ মাইনাস মিউ জিরো গ্রেডিয়েন্ট অফ ফাই ইকুয়াল টু জিরো। ডাইভারজেন্স তারপরে গ্রেডিয়েন্ট অফ ফাই, মিউ জিরোটাকে মাইনাস মিউ জিরোটাকে কনস্ট্যান্ট হিসাবে জিরোর নিচে যদি দিয়ে দাও রাইট সাইডে, তাহলে এটা জিরো হয়ে যাবে। তাহলে এটা নিয়ে ভাববার কিছু নেই, এখানে ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট অফ ফাই মানে ন্যাবলা স্কোয়ার ফাই হয়ে যাচ্ছে, ন্যাবলা স্কোয়ার ফাই ইকুয়াল টু জিরো। এটাকে ল্যাপ্লাস ইকুয়েশন বলা হয়। তাহলে ম্যাগনেটিক স্কেলার পোটেনশিয়ালের জন্য ল্যাপ্লাস ইকুয়েশন পাওয়া গেল, এটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন। এবার দেখো, যদি একটা স্মল কারেন্ট লুপ এবং অথবা তার একটা ছোট টাইনি ম্যাগনেট থাকে এম, তার ম্যাগনেটিক মোমেন্টটা, তার জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা পাওয়া যায়
ক্যালকুলেশন করলে সেটা হয় মাইনাস মিউ জিরো গ্রেডিয়েন্ট অফ এম ডট ক্যাপিটাল আর বাই 4 পাই ক্যাপিটাল আর কিউব। এটা পাওয়া যাবে। এটা ম্যাগনেটিক ফিল্ড স্মল কারেন্টের লুপের জন্য বার করা হয়েছিল আমাদের। এই যে এটাকে, এটার থেকে আইডিএসটাকে আমরা এম বসাবো, আইডিএসটা এখানে এম বসাবো এবং এম বসালে ওটা পাওয়া যাবে। এবং এই পুরোটাকে তোমাদের এম ডট আর বাই আর কিউবকে গ্রেডিয়েন্ট দিতে হবে। 4 পাইটাকে জাস্ট ভিতরে ঢোকানো হয়েছে অন্য কারণে, আমি এক্ষুনি বলছি সেটা। 4 পাইটা আমি ডেরিভেটিভের ভেতরে ঢুকিয়ে দিলাম কেন, অপারেটরের মধ্যে। বি এর সঙ্গে উপরে দেখো ম্যাগনেটিক স্কেলার পোটেনশিয়ালের যে রিলেশন সেটা হচ্ছে মাইনাস মিউ জিরো গ্রেডিয়েন্ট অফ ফাই। এই 1 নাম্বার, এই দুটো ইকুয়েশন যদি আমরা কম্পেয়ার করি, 1 নাম্বার বলে আগে ইউজ করা হয়েছে সেজন্য করতে পারছি না, এই দুটো ইকুয়েশন যদি আমরা কম্পেয়ার করি তাহলে খুব সহজেই ফাই এর এক্সপ্রেশন বার হয়ে যাবে। তাহলে এই দুটো কম্পেয়ার করলে যেটা পাবো, ফাই ইকুয়াল টু 1/4 পাই এম ডট ক্যাপিটাল আর বাই আর কিউব। এইটা হচ্ছে ফাই এর এক্সপ্রেশন, এটা মনে রাখতে হবে আমাদের। কখন পাবো ফাইটা? যখন জে ইকুয়াল টু 0। এবার একটা অন্য জিনিস অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে ম্যাগনেটিক শেল। হোয়াট ইজ ম্যাগনেটিক শেল? এর ধরনের কোশ্চেন অনেক সময় জিজ্ঞেস করা হয় যে ম্যাগনেটিক শেল কি। সোজা কথায় ম্যাগনেটিক শেল হচ্ছে, ধরো একটা সিলিন্ড্রিক্যাল শেপের ম্যাগনেট যার হাইটটা খুব কম, আর ধরো উপরের দিকে এন পোল, নিচের দিকে এস পোল রয়েছে। আর টাইনি যে ম্যাগনেটগুলো আমি যদি কনসিডার করে নিই মেটেরিয়ালের মধ্যে, সিলিন্ড্রিক্যাল ম্যাগনেটের মধ্যে, তাহলে সবাই এরকমভাবে অ্যালাইন্ড আছে। এই যে হাইটটা রয়েছে, এই হাইটটা খুব কম, 10⁻⁴ ধরে নাও। অর্থাৎ এটার যে সারফেস এরিয়া তার থেকে হাইটটা অনেক কম সিলিন্ডারের। এবং এই মেটেরিয়ালটাকে পোলারাইজ করা হয়েছে বা ম্যাগনেটাইজ করা হয়েছে এমনভাবে যে তার মধ্যে ম্যাগনেটাইজেশনটা বা ম্যাগনেটাইজেশনের ডিরেকশনটা এই ডাইরেকশনে হয়েছে, অর্থাৎ হাইটের সঙ্গে প্যারালাল হয়েছে, যেটা খুব কম। কার থেকে কম? ডায়ামিটার থেকে কম বা রেডিয়াসের থেকে কম। এখানে যে ডায়ামিটার, রেডিয়াস, ডাইমেনশন যাই বলো না কেন, এই ডাইমেনশনের থেকে প্লেন সারফেসগুলোর যে ডাইমেনশন তার থেকে হাইটটা অনেক কম। এরকম ভাবে ম্যাগনেটাইজ যদি কোনো মেটেরিয়ালকে করা যায় তাহলে আমরা ম্যাগনেটিক শেল বলতে পারি এটাকে। তাহলে যে ডিরেকশনে ম্যাগনেটাইজ করতে হবে সেই ডাইরেকশনে সবসময়, সেই ডাইরেকশনটা সবসময় সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার থাকতে হবে। এই যে সারফেসটা রয়েছে, এই সারফেসটার সঙ্গে পারপেন্ডিকুলার থাকতে হবে ম্যাগনেটাইজেশনের ডাইরেকশন। এবং এটাকে একটা ম্যাগনেটিক শেল বলা যাবে। এই শেল স্ট্রেংথটা জিজ্ঞেস করা হয় যে এই শেল স্ট্রেংথটা কত। ম্যাগনেটিক শেল স্ট্রেংথ টাও দিয়ে লেখা হয় স্ট্রেংথ। স্ট্রেংথ টাও ইকুয়াল টু ম্যাগনেটিক মোমেন্ট পার ইউনিট এরিয়া। ম্যাগনেটিক মোমেন্ট পার ইউনিট এরিয়া, এটা হয় ম্যাগনেটিক মোমেন্ট পার ইউনিট এরিয়া। কোন এরিয়াটা নেবে? এই উপরের এই এরিয়াটা আমরা নেব।
কতটা ম্যাগনেটিক মোমেন্ট সেটা কি করে বুঝবো? ওই যে ম্যাগনেটিক মোমেন্টের যে ফর্মুলা, কারেন্ট মাল্টিপ্লাইড বাই এরিয়া, এই লুপটায় যে কারেন্টটা চলবে, এফেক্টিভ কারেন্ট, সেইটা নিতে হবে। কারেন্ট মাল্টিপ্লাইড বাই এরিয়া, ম্যাগনেটিক মোমেন্টের এই হিসেব, আর নিচে তো এরিয়া আছে, এই দুটো এরিয়া যদি ডিভাইড করে দাও তাহলে পড়ে থাকে কারেন্ট, তাহলে লুপ কারেন্টটাই পড়ে থাকবে এখানটায়। তাহলে স্ট্রেংথটা কার সঙ্গে ইকুইভ্যালেন্ট? কারেন্টের সঙ্গে, ওই লুপের কারেন্টের সঙ্গে ইকুইভ্যালেন্ট। তাহলে একটা কারেন্ট ক্যারিং লুপকে কিন্তু ম্যাগনেটিক শেল বলতে পারো, কারণ তার ম্যাগনেটাইজেশন ডাইরেকশন সবসময় কি হয়, এই পারপেন্ডিকুলার হয়, এর পারপেন্ডিকুলার হয়। তাহলে যে কোনো কারেন্ট ক্যারিং লুপকে আমরা ম্যাগনেটিক শেল হিসাবে ইকুইভ্যালেন্টলি ধরতেই পারি, যদি সেই এরিয়াটা যথেষ্ট স্মল হয় এবং তার কন্ট্রিবিউশনটা যথেষ্ট দূর থেকে দেখা হয়। এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে ম্যাগনেটিক শেলের ব্যাপারটা কি, অর্থাৎ স্ট্রেংথটা কি, বা ক্যালকুলেশনও দেয় যে ম্যাগনেটিক শেলের স্ট্রেংথটা কত হবে। সেখানে কারেন্টের এক্সপ্রেশন বা ম্যাগনেটিক মোমেন্টের এক্সপ্রেশন দেওয়া থাকবে, জাস্ট নিউমেরিক্যালি বার করতে হবে। আর হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড, এই ধরনের কোশ্চেন থাকে। এবার তোমাদের কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো। আমরা তাহলে ভেক্টর পোটেনশিয়াল, কুলম্ব গেজ, স্মল কারেন্ট লুপ, ফোর্স এনার্জি, টর্ক, স্কেলার পোটেনশিয়াল, ম্যাগনেটিক শেল সবটাই এখানে করেছি।